মাননীয় স্পিকার, আমরা প্রতিরক্ষা খাতের কথা বলি। প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কী ধরনের পরিকল্পনা করছে। সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটার পরিচালন ব্যয়তেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ আমাদেরকে কিভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু আমি মনে করি গুরুত্বপূর্ণ কথা এই বক্তব্যে এসেছে। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, ডিরেগুলেশনের কথা বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার পুনর্গঠন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যেই কথাগুলো, এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় বিএনপি 31 দফাতে বলেছিল। রাষ্ট্র মেরামতের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, 31 দফা। জুলাই সনদে আমরা দেখেছি বিএনপি স্বাক্ষর করেছিল, এটার পক্ষে ভোট চেয়েছিল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি করবেন, রাজনীতির গণতন্ত্রায়ন যদি আপনি কিভাবে না করবেন? রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন? মাননীয় স্পিকার, অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার, সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল? মাননীয় স্পিকার, তাহলে এগুলা কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো?